নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম জাকওয়ান, আমি সিলেট থেকে বলছি। আমি অনেকদিন যাবৎ আপনাকে শুনছি, ২০১৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, আগে কখনো ঘটনা পাঠানো হয়নি। আজকেই আমি প্রথম ঘটনা পাঠালাম। আশা করি ভালো লাগবে। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। তো ঘটনাটা আজ থেকে ২ মাস আগের। ঘটনাটা ঘটে আমার আপন ফুফাতো ভাইয়ের সাথে। তার নাম জাহিদ। উনি একজন ফুটবল লাভার। ফুটবল খেলতে খুব পছন্দ করেন। প্রায় দিন উনি রাতে খেলতে বাইরে যেতেন এবং অনেক রাত করে বাড়িতে ফিরতেন। একদিন রাতে উনি খেলতে যাওয়ার পর তাদের এক সহপাঠী হঠাৎ উল্টে পড়ে মারা যায়। তখন সবাই বিষয়টা নর্মালভাবে নেয় এবং সবাই লাশটাকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং তারা যার যার বাড়িতে চলে যায়। ঠিক ৭ দিন, অর্থাৎ ১ সপ্তাহ পর ওই জায়গায় খেলতে গিয়ে আরেকজন সাথী মারা যায়। তখন অন্যান্য বন্ধুরা বলাবলি করতে থাকে, জায়গাটা সুবিধার না, শুনেছি এখানে অশরীররা থাকে। এটা শুনে আমার ফুফাতো ভাই জাহিদ হাসি ঠাট্টার ছলে বলে, আরে এসব ভূত টুত কিছু না। তারপর সবাই বাড়িতে চলে আসে এবং ওই মাঠে আর কখনো খেলতে যায় না। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু এর ২ দিন পর আমার দাদু আমার ফুফাতো ভাইকে ফোন দিয়ে বলেন, তুমি আমাদের বাড়িতে আসো, ৩ বস্তা চাল নিয়ে যাবে তোমাদের বাড়িতে। তখন জাহিদ ভাইয়া বললেন, ঠিক আছে, আমি বিকেলে আসব। ওই দিন তিনি তার এক বন্ধু, যার একটি অটোরিকশা আছে, তাকে নিয়ে বাড়িতে গেলেন। তখন সময় রাত প্রায় ৯:৩০। যখন তারা বস্তাগুলো নিয়ে বাড়ির দিকে আসছিল, বলে রাখা ভালো, তাদের বাড়িতে পৌঁছাতে হলে মেইন রোড দিয়ে আসতে সময় লাগে ১ ঘন্টা, আর কাঁচা রাস্তা দিয়ে, যেটা নদীর পাশ দিয়ে গিয়েছে, ওইটা দিয়ে গেলে সময় লাগবে আধা ঘন্টা। তাই তারা ঠিক করেন ওই রাস্তা দিয়ে যাবেন। ৩-৪ মাস আগে আমি নিজেও ওই রাস্তা দিয়ে দিনে একবার গিয়েছিলাম। রাস্তাটা অনেক ছোট, এক পাশ দিয়ে নদী, অন্য পাশ দিয়ে ঘন জঙ্গল, কোনো শব্দ নেই, আশেপাশে কোনো বাড়িঘরও নেই। দিনের বেলায় যেন একটা ভয় করে এই রাস্তা দিয়ে যেতে। তারা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন শীতকাল। হঠাৎ দুজনে খেয়াল করলেন যে তাদের খুব গরম লাগছে। তারা ভাবছিলেন, এই শীতের মধ্যে হঠাৎ গরম লাগতে শুরু করলো কেন? কিছু পথ যাওয়ার পর গাড়িতে থাকা ৩টি চালের বস্তা থেকে একটি চালের বস্তা হঠাৎ মাটিতে পড়ে যায়। তখন তারা এটা দেখে দুজনেই গাড়ি থেকে নামেন বস্তাটি উঠানোর জন্য। কিন্তু গাড়ি থেকে নামার পর দেখেন কোনো বস্তা নেই। তারা দুজন খুব পেরেশান হয়ে যান। আশেপাশে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও কোনো বস্তা দেখা যাচ্ছিল না। আর হঠাৎ তারা দেখতে পান তাদের সামনে জঙ্গলের এক পাশে কিছু আগুন জ্বলছে। এটা দেখে তারা অনেকটা ভয় পেয়ে যান। তখন তারা গাড়িতে ওঠেন আর সিদ্ধান্ত নেন যে বস্তা হারিয়ে গেছে, ওইটা হারিয়ে যাক, এখন এখান থেকে চলে যেতে হবে। যেই তারা গাড়ি নিয়ে কিছু সময় সেই দিকে যান, তখনই হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন তারা খেয়াল করেন খুব স্পষ্ট শোনা যাচ্ছে আশেপাশে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তারা তখন অনেক চেষ্টা করে গাড়িটি ঠিক করেন এবং সামনে এগোতে শুরু করেন। একটু পর তারা দেখেন তারা একটা পয়েন্টে এসে পৌঁছেছেন। দেখতে পান চারিদিকে ৪টি বস্তা। অবাক করা বিষয় হলো, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো পয়েন্টই মেলে না। তখন তারা হতভম্ব হয়ে যান যে কোন দিকে যাবেন। তখন তারা ডান দিকের একটা রাস্তা দিয়ে প্রবেশ করেন। তারা দেখতে পান এই রকমের গলি কখনো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাওয়াই যায় না। তারা সামনের দিকে যেতে যেতে আবারও ওই পয়েন্টে এসে পৌঁছালেন। ততক্ষণে দুজনেই অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। তারা দোয়া কালাম পড়তে শুরু করেন। তখন হঠাৎ আমার ফুফাতো ভাইয়ের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখলেন আমার ফুফু, অর্থাৎ ওনার মা, কল করেছেন। তখন তিনি বলেন, মা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের জন্য দোয়া করো। আশ্চর্যজনক ব্যাপার হলো, আমার ফুপুর মোবাইলে মিনিট থাকা সত্ত্বেও কলটি কেটে যায়। তখন সে বলে যে আমার সাথে এরকম করছো, আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তখন হঠাৎ দেখলেন গাড়ির সামনের সেই বস্তাটা পড়ে গেল। যেই তারা গাড়ি থেকে নামলেন বস্তাটি তোলার জন্য, তখনই আবার বস্তাটি গায়েব হয়ে যায়। এভাবে তাদের সাথে ২-৩ বার হয়। এরপর আবার হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারা রাস্তা পেয়ে যায় এবং বাড়িতে চলে আসে। কিন্তু সেই হারিয়ে যাওয়া ধানের বস্তাটি আর নিয়ে আসতে পারেনি। পরদিন সকালে জাহিদ ভাই খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার বন্ধুও খুব অসুস্থ হয়ে যায়। একদিন পর তারা দুজনেই সুস্থ হয়ে ওঠেন। আমার ফুফাতো ভাই সুস্থ হয়ে গেলেও কি যেন আবোল তাবোল কথা বলছিলেন। আমার ফুপুকে বললেন, হয়তো তোমাদের সব মোরগ বাঁচবে, নয়তো
আমি বাঁচব। তারপর ফুপু আমার আব্বুর সাথে যোগাযোগ করেন। আব্বু ভালো একজন হুজুরের সন্ধান দেন। হুজুর তার একটা আঙুল ধরলেন, কি যেন পড়লেন। তিনি জিজ্ঞেস করলেন, তুই একে কি জন্য কষ্ট দিচ্ছিস? সে বলল, আমাকে অপমানিত করেছে, এই জন্য শাস্তি দিয়েছি। তারপর হুজুর পানি পড়ে দিলেন। ৩ মাস ওই রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করলেন। এরপরে আর কোনো সমস্যা হয়নি। এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এটাই ছিল ঘটনা। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আমি পড়ে শোনালাম। আপনারা জানাবেন আমাকে অবশ্যই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি এমনিতেও গুছিয়ে বলতে পারি না, তাই তেমন ভালো করে গুছিয়ে লিখতেও পারবো না। আমি চেষ্টা করব গুছিয়ে লেখার, তবুও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবার এসএসসি এক্সাম শেষ করলাম। আমি 2015 সাল থেকে ভূত এফএমের সাথে ছিলাম এবং ভূত.কমের সাথে আছি, কিন্তু লাইভ শুনেছি খুব কম, কারণ আমি খুব ভীতু প্রকৃতির। আমি প্রথম এই ঘটনাটি লিখছি। আমি যে ঘটনাটি আপনাদের জানাতে যাচ্ছি সেই ঘটনাটি আমার এক ফুপুর সাথে ঘটেছে, যার সাক্ষী আমি নিজেই। আমি জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে, তবে মনের মধ্যে কেন যেন প্রবল ইচ্ছা আপনাদের সাথে শেয়ার করার। আপনারা হয়তো ঘটনাটি শোনার পর অনেকেই বলবেন বানানো কোনো গল্প। তাদের উদ্দেশ্যে বলছি, এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। কিছু তো বানানো হয়ই নাই, উল্টো মাঝে মাঝে অনেক কিছুই ঘটেছিল যা আমার পুরোপুরি মনে নেই, তাই লিখতে পারিনি। তবুও বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ঘটনাটি 2014 সালের। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি। যাকে নিয়ে এই ঘটনা তার নাম তানিয়া, আর তানিয়া ফুপুর ছোট বোনের নাম তমা। তানিয়া ফুপু তখন ডিগ্রি 2য় বর্ষে পড়ছেন আর তমা তখন 3য় শ্রেণীতে। প্রথমে আমি একটু আমাদের চারপাশের বর্ণনা দেই। আমাদের বাড়িটা মানিকগঞ্জ শহরের নিকটতম কোনো এক গ্রামে। আমাদের বাড়ি আর তানিয়া ফুপুদের বাড়ির মাঝে 6-7 ফিটের একটা রাস্তা, এতটুকুই দূরত্ব। মানে আমাদের বাড়ির ঠিক বিপরীত পাশেই তানিয়া ফুপুদের বাড়ি। আমি আর তমা যেহেতু তখন আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে পড়ি, তাই আমাদের যাওয়া আসা একসাথেই, আর এই বাড়িতে একসাথেই খেলাধুলা করতাম। যদিও তমা আমার থেকে 1 বা 1.5 বছরের ছোট। আমাদের একে অপরের বাড়িতে যাওয়া আসা হতো অনেক। আমাদের বাড়ির পরেই ছিল তোমাদের কাঠবাগান এবং তারপরেই বিশাল চক। আমরা বেশিরভাগ সময়ই খেলতাম তাদের পালানে। আপনারা হয়তো অনেকেই জানেন কাঠবাগানকে গ্রামের দিকে পালান বলা হয়, যা গ্রামের মানুষেরা পালানি বলে থাকে। আমরা যারা খেলতাম তাদের থেকে আমিই ছিলাম সবার বড়। আমরা সবাই তখন দোকান দোকান খেলছিলাম। খেলতে খেলতে আমি খেয়াল করলাম তানিয়া ফুপু সেই পালানটি থেকে একটু দূরে একা চুপচাপ বসে আছে। কিন্তু সে কখনো এভাবে একা বসে থাকে না, মানে আমি কখনো দেখিনি। যখনই দেখতাম তখনই ফুপু কারো না কারোর সাথে কথা বলছে, কাজ করছে, সবসময় মুখ হাসি খুশি থাকতো। তো তখন দেখে আমি ভাবলাম হয়তো মন খারাপ, তাই তেমন পাত্তা না দিয়ে বাড়িতে চলে আসি। আমি এইরকম বেশ কিছুদিন লক্ষ্য করলাম চুপচাপ বসে থাকতে। তারপর দেখলাম একা একা কথা বলতে। যেই মেয়ে সবসময় চুলে বেনি করতো, সে বেনি না বেঁধে চুল বাঁধাই ভুলে গেল। হঠাৎ এক রাতে অনেক জোরে চিৎকারের আওয়াজ। আমি তখন আব্বু আম্মুর সাথেই ঘুমাই। আমরা 3জনই ঘুম থেকে আঁতকে উঠি। বাইরে থেকে আমার দাদা আমার আব্বুকে বলে, তোরাও কি শুনেছিস এই চিৎকার? আব্বু বলে, শুনলাম তো। দাদা বলল, এর আগেও আমি আওয়াজ শুনেছি। বুঝতেই পারছেন দাদা অনেক সাহসী ছিল। কিছুক্ষণ পরে দাদা এসে বলেন যে ওই রহিমের বড় মেয়ে তানিয়া ওকে জিনে ধরেছে, তাই চিল্লাচিল্লি করছে। রহিম আছে ওর কাছে, চিন্তার কিছু নেই, ঘুমা, রাতে বের হোস না, সকালে দেখতে যাস। আমার মাকে বলে দিল যে, লাকির মা, তুমি এখন আর তানিয়াদের বাড়িতে যেও না, লাকি আখিকেও যেতে দিও না। লাকি আমার বড় বোনের নাম, বলে রাখা ভালো। তমার বাবা নিজেও জিন ছাড়াতে পারে। তো পরের দিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তমাকে ডাকতে যাই খুব ভয়ে ভয়ে। যে দেখি তানিয়া ফুপু দুয়ারে বসে খিচুড়ি খাচ্ছে আর
তার খালার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, আঁকি এসো, খিচুড়ি খাও। আমি কিছু না বলেই চলে এলাম তোমাকে নিয়ে। সেদিন ছিল বৃহস্পতিবার, তাই আমাদের স্কুল 1টায় ছুটি হয়ে গেল। বাড়িতে এসেই গোসল করে খাওয়া দাওয়া করে খেলতে যাব। আর তখন মা বলল, এই দুপুরের সময় বের হতে হবে না, এমনিতেই দেখেছিস তানিয়াকে জিনে ধরেছে, ঘরে বসে টিভি দেখ। এই কথা বলে মা রান্না করতে চলে যায়। আমি টিভি দেখছি। এমন সময় ঠিক গত রাতের মতো করে আবার চিৎকারের আওয়াজ ঘরে আসে। আমি একা ভয়ে শিউরে উঠি। জানালা দিয়ে দেখলাম দাদা তো আমাদের বাড়ির দিকে গেল। আমিও দাদার পিছু পিছু গেলাম। ঘরে টিভি চলছিল, তাই মা ভেবেছে আমি হয়তো ঘরেই আছি। আমি চুপি চুপি তোমাদের ঘরে ঢুকলাম। তোমাদের একটাই টিনের ঘর। ঘরের মাঝে আলনা আর শোকেস এমনভাবে রেখেছে যা ঘরের একটা বেড়ার মতো কাজ করছে। তানিয়া ফুপু নিচে মেঝেতে পাটির ওপর বসে আছে, আর তাকে ধরে রেখেছে তার খালা, এক চাচি। আমি পাশের ঘরে আলনার ফাঁক দিয়ে দেখলাম আমার দাদাও সেই ঘরে। তানিয়া ফুপু মোটা স্বরে বলছে, আমাকে ছেড়ে দে, তানিয়াকে নিয়ে আমি চলে যাব। তারপর বিকট আওয়াজে হা হা করে অট্টহাসি। রহিম দাদা হাতে তসবি নিয়ে ফুপুর মাথায় ধরে কি যেন পড়ছেন। ফুপু অজ্ঞান হয়ে পড়েন একটু পরে। আমি এগুলো দেখে ভয়ে দৌড় দিয়ে বাসায় চলে আসি এবং মা আমাকে দেখতে পেয়ে বকাঝকাও করেন। তোমাদের বাড়িতে যাওয়ার জন্যই আমি বকা খাই। এরপর থেকেই আমার জ্বর আসে। মা হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন এবং আমাকে সকালে খাইয়ে দেন, কারণ ভয়ে অনেক চুপচাপ হয়ে যায় আমি। সাথে জ্বরও ছিল। পানি খাওয়ার পর আস্তে আস্তে জ্বর চলে যায়। আমি অনেকটাই সুস্থ স্বাভাবিক হয়ে উঠি। তানিয়া ফুপুর অবস্থা দিনকে দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। শরীরের নানা জায়গায় ছোপ ছোপ লাল হয়ে গেছে, যেন কেউ সেই জায়গা থেকে রক্ত চুষে নিয়েছে। রক্ত জমাট বেঁধে গেছে, শুকিয়ে যাচ্ছে, কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেছে শরীর, যেন একটু রক্ত নেই। ক্লান্ত শরীর, মানুষটিকে চেনাই যায় না। কিছুদিন পর শুনলাম আজকে নাকি জিন হাজির করা হবে। কবিরাজ আসবেন, মাঝরাতে চলবে জিন হাজির করা। সেই দিনটা কোনো রকমে কেটে গেল। ঘুম আসছিল না রাতে। কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। সকালে উঠে রাতে কি হয়েছিল তাদের কাছ থেকে শুনলাম। মধ্যরাতে তোমাদের সম্পূর্ণ বাড়ি অন্ধকার করে খাটের উপর ফুপুকে বসিয়ে নানা রকম এক্সারসিজম করা হয়, জিন হাজির করা হয়। ঘরে তানিয়া ফুপু, রহিম দাদা, আমার দাদা আর তানিয়া ফুপুর খালু। ওই কবিরাজ জিনকে জিজ্ঞেস করেন। ফুপুর মধ্যে থাকা জিন উত্তর দেয়, তোর নাম কি? কালী। তানিয়াকে কোথা থেকে আছর করেছিস? জিনটি হাসতে থাকে। কবে থেকে আছর করেছিস? জন্মের আগে থেকেই। রহিম আমাকে বাধ্য করেছে। কিরে রহিম, ভুলে গেলি? তোর প্রথম 2টা ছেলে সন্তানও আমি খেয়ে ফেলেছি। তারপর মেয়ে হওয়ায় ওকে নিয়ে যাব ভেবে খাইনি। একদিন প্রাইমারি স্কুলের সামনে 3 রাস্তার মোড়ে দেখি সন্ধ্যায় চুল ছেড়ে বাড়ি ফিরছে। তো এরকম নানান কথা হয়। কথা শেষে সেদিনের মতো সবাই চলে যায়। লোকটা বলে আগামীকাল রাতে 1001টা মোমবাতি, নতুন একজোড়া স্যান্ডেল আর কিছু জিনিসপত্র আনতে হবে। পরে দাদা নাকি রহিম দাদাকে জিজ্ঞেস করেছিলেন কালী জিনকে সে চিনে কিনা। রহিম দাদা জিনটার সাথে আগেও কয়েকবার পরিচিত হয়েছিলেন। রহিম দাদার বিয়ের কিছু মাস আগে রহিম দাদা 2জন জিনে ধরা রোগীকে আল্লাহর রহমতে ভালো করে দিয়েছিলেন, কিন্তু 2টি ভুল করে বসেছিলেন তিনি। প্রথমত, জিন 2টি খাসি দিতে বলেছিল, যা দেয়া হয় না। দ্বিতীয় ভুলটি হলো ওই জিন 1 কেজি মিষ্টি রেখে আসতে বলেছিল বট গাছের নিচে, কিন্তু সেই মিষ্টি রহিম দাদা নিজেই খেয়ে ফেলেন এবং চক দিয়ে বাড়িতে আসার সময় ওই জিন দাদাকে তার গলা পর্যন্ত কাঁদায় গেড়ে রাখেন। তারপর স্বপ্নত জিনি বলল রাতে 1টার দিকে বাড়িতে পুরো উঠোনে মোমবাতি জ্বালিয়ে মাঝখানে শুধু ফুফু আর ওই কবিরাজ বসে থাকেন। তারপর জিন হাজির করে নানান রকমের এক্সোসিজম করা হয়। জিন ফুপুকে ছেড়ে চলে যাওয়ার জন্য রাজি হয়। তারপর উঠোনের মাঝখান দিয়ে ঠিক যেভাবে ছোট 6-7 মাসের বাচ্চারা হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে সে চলে যায়। মোমবাতিগুলো নিভে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওই পালানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে কবিরাজ ফুপুর বাম হাতে একটা তাবিজ বেঁধে দেন আর বলে দেন এই তাবিজ সাথে থাকলে ওই জিন আর কিচ্ছু করতে পারবে না, কিন্তু যদি কখনো তাবিজটি খোলা হয় সেই জিন নজর রাখবে
বিপদ হবে। এরপর কেটে যায় ৩ বছরের মধ্যে ফুপুর বিয়ে হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। কিন্তু একদিন আমি তমাদের ঘরে বসে গল্প করছি। তখন আমি ৭ম শ্রেণীতে উঠেছি, তমা ৬ষ্ঠ শ্রেণী। এইসব নিয়ে আলোচনা। তানিয়া আপু এসে আমাদের সাথে যোগ দিলেন। আমি চেয়ারে বসা, তমা, তানিয়া ফুপুর খাটে। ফুপু বলল তার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। আস্তে আস্তে ফুপু ঠিক ওই দিনের মতো করে শ্বাস নিচ্ছিলেন আর চোখগুলো বড় হয়ে যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম ফুপুর হাতে সেই তাবিজটি নেই। আমি তমাকে বললাম, তমা তাবিজ নেই তো? সে দৌড়ে গোসলখানায় চলে যায় এবং দেখে তাবিজটি একটি পেরেকে ঝুলছে। নিয়ে আসলো তাবিজ। তমা নানা সূরা কালাম পড়ে বাম হাতে আবারও তাবিজটি পড়ল এবং ঘুমিয়ে পড়ে। তারপর এরপর থেকে আজ পর্যন্ত আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তানিয়া ফুপু অনেক ভালো আছেন, 2টি কন্যা সন্তানের মা হয়েছেন। আমার সাথে দেখা হয়, কথা হয়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ঘটনাটি পাঠিয়েছেন সঞ্জিতা ইসলাম আখি, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি ঘটে কুড়িগ্রামের একটি গ্রাম এলাকায় এবং ঘটনায় যিনি ভিক্টর তার নাম সাকিব। শীতকালে নদীর ধারে যখন নদী শুকিয়ে যায় তখন তারা বল খেলতে থাকে, ফুটবল। আর জানেন, ফুটবল খেলতে শুরু করলে অনেক ছেলেপেলে একসাথে খেলতে শুরু করে। কিন্তু নদীর ধার দিয়ে বাড়িঘর এবং বাড়িঘরের নিচেই নদীর ধারে শুকিয়ে গেছে নদী, ওখানে খোলা মাঠ থাকে, ওখানে ফুটবল খেলতে শুরু করে এবং নদীর মাঝখান দিয়ে হালকা করে পানি থাকে এবং নদীর ওই পাশে ঘন জঙ্গল, গাছগাছালি, জঙ্গল, সন্ধ্যা মাত্রই অন্ধকার। বিকালে ফুটবল খেলতে শুরু করে অনেক ছেলে পেলে একসাথে। খেলতে খেলতে একসময় ফুটবলটা দূরে যেয়ে নদী পার হয়ে যেয়ে পড়ে ওই জঙ্গলের ভেতরে। তখন ওই জঙ্গল থেকে বল নেওয়ার জন্য যায় 3টি ছেলে এবং ঘুরে ঘুরে ওই জঙ্গলে যেতে হয়। যাওয়ার ফলে সাকিব এবং তার 2 বন্ধু ওই জঙ্গলে প্রবেশ করার পর বল খুঁজে খুঁজে পায় না। এরই মাঝে মাগরিবের আজান দেয়। একসময় বলটা যেখানে পড়ছে ওখানে খুঁজে পায় না, কিন্তু ওখান থেকে অনেক দূরে বলটা দেখতে পায়। সাকিব দেখতে পাওয়ার পরে বলটা যখন নিতে যাওয়ার পরে বলের পাশে দেখে একটি রক্তের মতো কি জানি বল ভরে আছে। হয়তো বা ভাবলো কোনো গাছের আটা হতে পারে অথবা কোনো গাছের কষ হতে পারে, লাল আর কি। বলটা নেওয়ার পরে আসার সময় ওখানে দেখে একটি গাছের একটা পড়ে আসে, নরম আর কি। ওখানে লাথি মারে, একটা জোরে পা দিয়ে লাথি মেরে চলে আসে। ছোট বাচ্চা, বুঝতে পারতেছেন, 9-10-এ পড়ে, ওই 15-16 বছর বয়স, এখনও খেলার বয়স এখনও যায়নি। ওখান থেকে বল নিয়ে আসার পরে চলে আসার পরে মাগরিব আজান দেয়, খেলা বন্ধ করে দেয় এবং যার মনে বাসায় চলে যায়। সাকিব বলটা নিয়ে বাসায় চলে যাওয়ার পর বল ধুয়ে রেখে দেওয়ার পরে শুয়ে ঘুম পাড়ার মাঝে সাকিব স্বপ্নে রাত 2টার দিকে হঠাৎ করে উঠে কান্না করতে শুরু করে। তখন তার মা আসার পর বলে, কি হয়েছে? তারপরে বলতেছে, আমি ভয়ে একটা স্বপ্ন দেখলাম, আমার কালো একটা কি জানি আমাকে ধরতে আসতেছে। তখন মা বলে, হয়তো বা ভয়ের কিছু চিন্তা করছে, এই জন্য স্বপ্ন দেখছে। তো বলে, বাবা এটা স্বপ্ন, তোর কোনো প্রবলেম নেই, তুই ঘুমাই। হ্যাঁ, সাকিব আবার ঘুম আসার পর ফজর আজানের পর সকাল হয়, ওঠার পর সকালে হালকা খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। স্কুলে থেকে আসার পরে আবার বল খেলার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু ওই সময় সাকিবের গায়ে হালকা জ্বর ভাব। তো সাকিব বলে, আমি খেলবো না, আমি খেলা দেখবো। তখন বাদবাকি ছেলেমেয়ে সবাই খেলে, সাকিব এখানে বসে থাকে। কিন্তু খেলা হতে হতে একটা বিকেল মাগরিব আজানের আগে সাকিবের চোখ হঠাৎ করে ওই জঙ্গলের মধ্যে চলে যায়। কিন্তু যখন সাকিব ওই জঙ্গলের দিকে চোখ দিয়ে দেখে, তখন দেখে জঙ্গলের ওই পাশে যেখানে ফুটবল পড়ছিল ওখানে দেখে কে জানি বসে আছে। কালো, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু 2 চোখ দেখা যাচ্ছে, চোখ রক্তের মতো লাল। আর যখন হাসি মারে, দাঁত এমন বড় বড়, তখন সাকিব ওখান থেকে চিৎকার করে মেরে বাড়ি চলে যায়। যাওয়ার পর বাড়িতে মাকে বলে, মা, আমি ওই জঙ্গলে আমি স্বপ্নে যেই একটা জিনিস দেখছিলাম যে আমাকে ধরতে আসতেছিল, তাকে আমি ওই জঙ্গলে দেখলাম।
মা বলে, তুই কি দেখছিস রাতে, মানে উল্টাপাল্টা দেখছিস বাবা, আয় আয়, রাত সন্ধ্যা হয়ে গেছে, বাইরে যাস না। হ্যাঁ, সাকিব মায়ের কথা শোনে, রাতে ভাত খায়, খাওয়া দাওয়ার পরে হালকা পড়ার পরে আবার ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর ঠিক রাত 12টার দিকে হঠাৎ করে আবার চিৎকার করে ওঠে। তার মা যায়, যাওয়ার পর দেখে সাকিবের পুরো শরীরটা ঘেমে গেছে এবং সাকিব থরথর করে কাঁপতে শুরু করছে। তখন সাকিবের মা সাকিবকে নিয়ে এসে সাকিবের মার কাছে রেখে দেয়। তারপর বাবা ঘুমাই, তুই স্বপ্ন দেখতেছিস, এই জন্য মনে হয় কোনো কিছু দেখে তুই ভয় করছিস, তো কালকে হুজুরকে দিয়ে একটা ঝাড়া দেনে মনে। হ্যাঁ, যা বলে তাই হয়। পরের দিন হুজুরের কাছে নিয়ে যায়, যাওয়ার পরে ঝাড়া ফু দেয়, বলে আমার ছেলে মনে হয় ভয় করছে, রাতে স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখে আর গায়ে জ্বর আসছে প্রচুর। হ্যাঁ, ঝাড়াটা দেওয়ার পরে চলে আসে, পরের দিন আবার শরীরে প্রচুর জ্বর বেশি হয়ে যায়। এরকম করতে করতে 7 দিন চলে যায়। 7 দিন চলে যাওয়ার পরে হালকা করে সাকিবের শরীরে শুকিয়ে যেতে শুরু করে। তখন তার মা একসময় টেনশনে পড়ে যায়। টেনশনে পড়ার মাঝে ওই নদীর ধার দিয়ে যখন সাকিব হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় মানে 3 বন্ধু একসাথে হেঁটে যাচ্ছে বিকালে, যাওয়ার সময় সাকিব ওখানে হঠাৎ করে মানে অজ্ঞান হয়ে মানে ধাম করে পড়ে যায়। যাওয়ার পর সাকিব ছটফট করতে শুরু করে। তখন তার 2 বন্ধু সাকিবকে ধরার চেষ্টা করে, কিন্তু তারা সাকিবের শক্তিতে পারতেছে না। তখন এক বন্ধু চলে আসে তার বাড়িতে, আসার পর তার বাবা মাকে বলে এবং পাড়ার এলাকার কিছু যুবক এবং তার বাবা মা সবাই সাকিবের কাছে যায়। যাওয়ার পর দেখে সাকিব ধন্দা লেগে বসে আছে এবং সাকিবকে যখন ধরে তখন এত শক্তি আসে, তখন সাকিবকে আটকানো যায় না। ওখান থেকে জোর জুলুম করে সাকিবকে বাসায় নিয়ে আসা হয়। কি হয়েছে কেউ বুঝতে পারে না এবং তখন ওই হুজুরকে আবার ডেকে আনা হয়। হুজুর দেখা মাত্রই বলতিছে সাকিবের সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটতেছে। সাকিব ভয় করছে ঠিকই, কিন্তু সাকিবের শরীরে একটা জিন ভর করেছে, ওই জিনটা সাকিবকে কষ্ট দিচ্ছে। তখন সাকিব 2 চোখ দিয়ে চেয়ে থাকে আর বলে, আমায় প্রচুর ক্ষুধা লেগেছে, আমায় কিছু খাইতে দে। তখন হুজুর বলে সাকিবের মাকে ভাত দিতে বলে এবং আলু ভর্তা এবং ভাত যখন একটা প্লেটে দেয়, তখন সাকিব 2 হাত 1 হাত মোট করে এমনভাবে নেয় মনে হয় রাক্ষস ভাত খাচ্ছে। এত বড় এক বাই নিয়ে মুখের মধ্যে দেয়, মুখের মধ্যে অর্ধেক ভাত যায়, অর্ধেক ভাত পড়ে যায়। সাকিব ভাত চাবায় না, সাকিব গিলে গিলে ভাত খায়। সমস্ত ভাত খাইতে কোনো সময় লাগেনি, মনে হয় রাক্ষস ভাত খাচ্ছে। তখন হুজুর বলতেছে, এখানে রাখলে হবে না, ওকে ভালো একটা কবিরাজ দেখান, কেন একে জিন ধরেছে। তখন সবাই অবাক হয়ে যায়, সবাই ভয় করে। সাকিব যখন বাড়ির থেকে বের হয় তখন সবাই ভয়ে সাকিবের কাছে আসে না এবং সাকিব সবসময় ধন্দা লেগে থাকে এবং একদিকে চেয়ে থাকে আর প্রতিটা আকর্ষণ ওই জঙ্গলের দিকে সাকিবের। তখন তার মা ভাবে ওই জঙ্গলে কিছু একটা ঘটেছে। তখন সাকিবকে নিয়ে একটা হুজুরের কাজ চলে যায় এবং ওই হুজুরের কাজ যাওয়ার পরে হুজুর যখন সাকিবকে নিয়ে বসার পর দোয়া দরুদ পড়তে শুরু করে। এক পর্যায়ে সাকিবের শরীরে ঝাঁকি দেয় ওঠার পর বলতিছে, হুজুর তুই আমাকে ছেড়ে দে, আমাকে তুই কিছুই করতে পারবি না, তুই আমাকে কেন এখানে ডাকছিস? তখন হুজুর বলে, তুই এই বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছিস? বলে, বাচ্চা কি অপরাধ করছে? তখন সাকিবের মাঝে থাকা ওই জিনটা বলে, ওই বাচ্চা প্রচুর অপরাধ করছে, আমার সাথে অন্যায় করছে। তখন বলতিছে কি করেছে? পরে বলতিছে, আমি ওখানে বসেছিলাম এবং আমার ফ্যামিলি সবাই বসেছিল, তখন ওরা বল এমনভাবে মারছে, বলটা আমার বাচ্চার শরীরে পড়ছে, পড়ার পর বাচ্চার হাত একটা ভেঙে গেছে। তখন সাকিব যখন বল নিতে গেছে তখন আমার বাচ্চা ওখানে পড়েছিল, তখন বাচ্চাকে একটা লাথি মারছে এবং আমার বাচ্চাটা মারা গেছে। আমি একে ছাড়বো না, আমি একেও মেরে ফেলে দেব। তখন বলতিছে, তোমার বাচ্চা ওখানে ছিল, তোমার বাচ্চা তো দেখেনি সাকিব, 2 চোখ দিয়ে দেখতে পারেনি, তুমিই বলো তোমার জিন জাতি কি আমরা দেখতে পাই? বলে, না। তোমরা কি আমাদের দেখতে পাও না? বলে, হ্যাঁ আমরা তোমাদের দেখতে পাই। তাহলে আমাদের দোষ কোথায়? তোমরা যখন দেখছো সাকিব ওখানে গেছে, তুমি কেন বাচ্চাকে নিয়ে সরে দিলা না কেন? আর বল খেলতে খেলতে ছোট বাচ্চারা মেরছে, দেখে তো মারেনি, একটা ভুল হয়ে গেছে, এই ভুলের শাস্তিতে তুমি বাচ্চার জীবন নিতে পারো না। তখন বলতেছে, আমার বাচ্চার জীবন চলে গেছে, আমি তো এই বাচ্চার জীবন রাখবো না, আমি এই বাচ্চার জীবন নিয়েই ছাড়বো, আমায় কেউ আটকাইতে পারবে না, তুমিও পারবে না। তখন হুজুর বলতেছে, দেখো এত কিছু হয়ে গেছে, তুমি
বাচ্চাকে ছেড়ে দাও, বাচ্চাকে ছেড়ে চলে যাও, না হলে কিন্তু আমি তোমায় কঠিন শাস্তি দেব। এরকম বলতে বলতে এক সময় ওই জিনটা বলে, ঠিক আছে আমি বাচ্চাকে ছেড়ে দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলে কি শর্ত? বলে যেখানে আমার বাচ্চা মারা গেছে ওখানে ওই 5 কেজি দুধ দিতে হবে এবং 10 কেজি মিষ্টি দিতে হবে। দেওয়ার পরে আর ওখানে ওর ভুল স্বীকার করতে হবে, করে এখান থেকে আসতে হবে। তখন বলতেছে ঠিক আছে, কালকে এসব কিছু করা হবে। কখন করা হবে সেটা বলো। তখন ওই জিনটা বলতেছে ঠিক মাগরিবে আজানের পর যে এটা করতে হবে। ঠিক 2 থেকে 3 জন যাইতে হবে, বেশি জন যাবে না। ঠিক পরের দিন জিনের কথা অনুযায়ী সাকিবের বাবা এবং সাকিব এবং পাড়া প্রতিবেশী একটা মুরব্বি যায় ওখানে, মিষ্টি দুধ দিয়ে ভুল স্বীকার করে চলে আসে। আসার পর দীর্ঘ 7 দিন সাকিবের কোনো কিছু সমস্যা হয় না, কিন্তু সাকিবের মনের মধ্যে ভয় বসে গেছিল। ওই জঙ্গলের দিকে মাঝে মাঝে চেয়ে থাকতো। এরকম করতে করতে ঠিক 10-15 দিন পর সাকিব আবার অসুস্থ হয়ে পড়ে। শরীরে আবার জ্বর, স্বপ্নে আবার উল্টাপাল্টা কিছু জিনিস দেখে। স্বপ্নে বাসা থেকে বের হয়ে যেতে চায় এবং ওই জঙ্গলের দিকে যেতে শুরু করে। তখন সাকিবের বাবা মা আবার বুঝতে পারে আমার বাচ্চার শরীরে আবার ওই জিনটা মনে ভর করেছে। আবার ওই আয়েগার হুজুরের কাছে চলে যায়। যাওয়ার পরে হুজুর তখন আবার দোয়া দরুদ পড়ে ওই জিনটাকে হাজির করে। জিনটা আসার পর বলতেছে, তুমি কেন ওকে কষ্ট দিয়েছো? আবার কেন তুমি আসছো? তুমি না বলছো তুমি আসবো না? বলতেছে আমি তো বলছি আমি আসবো না, কিন্তু আমি তোকে মেরে ফেলে দেব, আমি তো কারো কথা শুনবো না। তখন হুজুর বলতেছে ঠিক আছে, তুমি কি করবা সেটা দেখা যাবে। এরকম করে যখন সাকিবের পায়ের নিচে মারতে থাকে তখন সাকিব চিৎকার করতে শুরু করে এবং ওই জিনটা বলে আমি কথা দিলাম আমি এরপর আর কখনো আসবো না, আমাকে মুক্তি দাও, ছেড়ে দাও। তখন সাকিব ওই হুজুরটা বলে তোকে ছেড়ে দেবো একটা শর্তে, তোর এখানে তওবা করতে হবে, ওয়াদা করতে হবে, তুই আর কখনো এখানে আসবে না। তখন বলতেছে ঠিক আছে আমি ওয়াদা করতেছি, আমি ভুল করেও আর এখানে আসবো না, ওই ছেলেকে কষ্ট দেব না। তখন হুজুর বলতেছে তুই যে এখান থেকে চলে যাবি একটা চিহ্ন রেখে চলে যাবি। তখন সাকিবের বাড়ির পাশে একটা আমের গাছ ছিল, ওই আমের গাছে এক ডাল ভেঙে দিয়ে ওই জিনটা চলে যায়। সাকিব ওখানে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। অল্প একটু জ্ঞান ফিরে সাকিবের পুরোটা শরীর ব্যথা। তখন তাকে ধরে নিয়ে যাওয়া হয় বাসায় এবং খাওয়া দাওয়া করে শুয়ে রাখা হয়। আর হুজুর কিছু তাবিজ দেয় আর বলে এই তাবিজটা সাকিবের শরীর থেকে কখনো খুলবেন না, খুললে আবার ক্ষতি হতে পারে। যদি কেউ মারা যায় তার বাসায় যাবেন না। এরকম করার পরে ঠিক 1 মাস 2 মাস 3 মাস সাকিবের কোনো প্রবলেম হয় না। বাড়ির সবাই বসতে গল্প করতেছে। গল্প করতে করতে এক সময় সাকিব সাকিবের গায়ে জ্বর ভাব চলে আসে। তখন সাকিবের মা জ্বরের ওষুধ খাওয়াইয়া ওকে ঘুম পাড়ায় এবং পরের দিন বিকালে নদীর পাড়ে সবাই বসতে গল্প করতেছে। করতে করতে সাকিব এক দৌড়ে নদীর পানির মধ্যে পড়ে যায় এবং ওখান থেকে তুলে নিয়ে আসার পর সাকিব কাঁপতে কাঁপতে আবার অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার পুরো শরীর ঘেমে যায়। তার মা লক্ষ্য করে দেখে সাকিবের শরীরে ওই তাবিজটা আর নেই। তখন সাকিবের মার বুঝতে বাকি থাকে না, সাকিবের তাবিজ নাই দেখে আবার ওই সমস্যা হতে শুরু করছে। তখন আগেকার ওই হুজুরের কাছে না যে তখন একটা হুজুরে খোঁজ পায়। হুজুরটা অনেক ভালো এবং টাকা পয়সার বিনিময়ে না, হুজুর মানবিক ক্ষেত্রে হুজুর সবাইকে সাহায্য করে। ওই হুজুরের কাছে চলে যাওয়া হয় সাকিবকে নিয়ে যাওয়ার পর বিস্তারিত সব কিছু ওই হুজুরকে খুলে বলা হয়। হুজুর যখন সব কিছু শোনে তখন হুজুর বলতেছে ঠিক আছে আপনারা 2 দিন পর আমি আপনাদের বাসায় যাব এবং কোথায় থেকে দিন ধরেছে, কোথায় থেকে সমস্যা হয়, আমি ঠিক ওই নদীর পাড়ে বসে থেকেই আমি সব কিছু সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2 দিন ভালো থাকার জন্য সাকিবের শরীরে একটা তাবিজ দেয় হুজুর। তাবিজ দেওয়ার পরে ওরা সবাই চলে আসে। আসার পর 2 দিন কোনো কিছু হয় না। ঠিক 2 দিনের পর ওই হুজুরটা চলে আসে এদের বাসায়। ঠিক বিকালে মাগরিবের আগে সন্ধ্যার সময় ওই নদীর পাড়ে ফাইন হয়ে বসে। পাড়ার মহল্লার সবাই মানুষ গোল হয়ে দাঁড়িয়ে থেকে সব দেখতেছে এবং সাকিবকে মাঝখানে রেখে দোয়া দরুদ পড়তে শুরু করে। হুজুর যখন ঠিক 10 থেকে 15 মিনিট দোয়া দরুদ পড়তে শুরু করে, পরে যখন সাকিবের শরীরে ফু দেয় তখন সাকিবের পুরোটা শরীর ঝাঁকি দিয়ে ওঠে এবং বলে এই হুজুর আমাকে এখন থেকে আরও 2 হুজুর চেষ্টা করেছে এখান থেকে সরিয়ে দিতে, আমি এখান থেকে যাব না, আমি এই বাচ্চাকে না মারার পর্যন্ত আমি এখান থেকে কখনো যাব না, তুই আমাকে কিছু করতে পারবি না। হুজুর বলতেছে তোর কত ক্ষমতা সেটা আমি দেখব এবং আমার কত ক্ষমতা সেটা তুই দেখবি।
এখন থেকে দেখতে শুরু কর, দেখ আমি তোকে এখন কী শাস্তি দিচ্ছি। তখন হুজুর সাকিবের শরীরে স্পর্শ না করে হুজুর দোয়া দরুদ পড়ে যখন শরীরে ফু দেয় এবং হাতের ইশারা দেওয়ার সাথে সাথে সাকিবের শরীরে থাকা জিনটা চিৎকার করে উঠতে শুরু করে এবং হুজুর বলে, জিন বলে, তুই আমাকে কি করবি, আমাকে মেরে ফেলে দিবি, আমার আরও সৈনিক আসে, ওরা এই ছেলেকে ছাড়বে না, বাঁচাবে না। তখন বলতেছে, তোর আরও কত জিন আছে, সবাইকে এখানে নিয়ে আসে। বলে, না আমি এখানে নিয়ে আসবো না, ওরা কেউ আসবে না। তখন হুজুর বলে, ওই পাশের জিন আছে, সবাই ওখান থেকে দেখতেছে, ওরা তো ভয়ে আসতে চাচ্ছে না, দেখ আমি সবাইকে গলায় দড়ি দিয়ে কিভাবে টেনে টেনে নিয়ে আসি। তখন হুজুর দোয়া দরুদ পড়ে যখন সাকিবের শরীরে ফু দেয় এবং অল্প একটুর মাঝে সাকিবের শরীর পুরোটা ঝাঁকি দিয়ে উঠে চিৎকার করতে শুরু করে, এমন জোরে চিৎকার করে মহল্লার লোক সবাই লোক এক ধরনের চুপ হয়ে যায় এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে সাকিবের এই অবস্থা দেখে। তখন হুজুর দোয়া দরুদ পরে সমানে ফু দেয় আর সাকিব সমানে চিৎকার করতে শুরু করে। এরকম করতে করতে বলছি, তোরা আমার সাথে কথা বলবি নাকি বলবি না? তখন বলতেছে, হ্যাঁ বলেন, আপনি কি শুনতে চান? তখন বলতেছে, বল তোরা কয়জন? বলতেছে, আমরা 14 জন। বলে, আর কয়জন আসিস তোরা? বলে, আমরা আর কেউ নেই, আমরা সবাই এখানে আছি। আমরা ছিলাম 15 জন, একজন মারা গেছে। তখন বলতেছে, 4 বাচ্চা মারা গেছে, তাকে তো ওয়াদা করে এখান থেকে চলে গিয়েছিল এবং 10 কেজি দুধ এবং 10 কেজি মিষ্টি দিয়ে আসার কথা ছিল, ভুল স্বীকার করছে, দেখতে পাইনি, এর জন্য তোরা বারবার কষ্ট দিচ্ছিস, একবার নয় দুইবার, দুইবার নয় 3 বার, এরকম করে ওয়াদা দেওয়ার পর আবার তোরা চলে আসিস, তোদেরকে তো ক্ষমা করা যাবে না। তখন বলতিছে, এইবারের মতো আমাদের ক্ষমা করে দেন। বলতিছে, না আর তোদের ক্ষমা করা যাবে না। তখন হুজুর বলতিছে, তোদের শেষ কোনো ইচ্ছা থাকলে বল, আর তোরা মুসলমান হবি নাকি সেটা বল। বলতিছে, আমাদের মাঝে কিছু মুসলমান আছে, কিছু হিন্দু আছে। বলতিছে, যারা হিন্দু তারা কি মুসলমান হবি? বলতিছে, না আমরা মুসলমান হব না। আর মুসলমান জিনগুলো বলতিছে, আমরা তো মুসলিম, আমরা তো কখনো ডিস্টার্ব করিনি, জ্বালাইনি, আমাদেরকে ছেড়ে দেন। তখন হুজুর বলতিছে, তোদেরকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, তোরা এখান থেকে চলে যাবি, কিন্তু এই যে জিনের বাচ্চা মারা গেছে ওই জিনকে না মেরে এখান থেকে আমি যাব না। তখন ওই জিনটা চিৎকার করে বলে, আমাকে এইবারের মতো ক্ষমা করে দেন। বলতিছে, না বারবার তোকে আর ক্ষমা করা যাবে না। তখন মুসলমান জিনগুলোকে ছেড়ে দেয় এবং বাদবাকি জিনগুলোকে দোয়া দরুদ পড়ে পবিত্র কোরআনের মাধ্যমে ওই জিনগুলোকে পুড়ে শেষ করে দেয়, এমনভাবে মেরে ফেলে দেয়। তখন সাকিব ঠিক আধা ঘন্টায় চিৎকার করতে করতে যেমন মানুষের শরীরে আগুন ধরে দিলে ছটফট করে সেরকম ছটফট করতে শুরু করছে। ওই নদীর ধারে যে বালি ছিল, বালি দিয়ে সাকিবের পুরোটা শরীর মেখে শেষ হয়ে গেছে। তখন হুজুর বলতেছে, আপনারা সবাই সরে যান, ওই ছেলের বাচ্চার গায়ে কখনো কেউ হাত দেবেন না, কি হয় না হয় আমি দেখতেছি। তখন ঠিক 10 মিনিট পর সাকিব নিস্তব্ধ হয়ে যায়, বালি দিয়ে পুরোটা শরীর মেখে যায়। যাওয়ার পরে হুজুর বলতেছে, আপনারা সবাই একটু দূরে সরে যান। সাকিব অল্প একটু পর যখন তার শরীরে একটু হালকা পানি দেওয়া হয় তখন সাকিবের চোখটা মেলাবার বলতেছে, আমি কোথায়, আমার এই অবস্থা কেন, আমার পুরো শরীর ব্যথা এবং মনে হচ্ছে শরীরে আমার আগুন ধরে গেছে। তখন বলতেছে, বাবা তোমার কোনো কিছু হবে না, তোমার আস্তে আস্তে সব কিছু ভালো হয়ে যাবে, তুমি টেনশন করো না, তুমি শুধু চোখ বন্ধ করে দেখো, কিছু দেখতে পাও না কেন, কিছু যদি দেখতে পাও ভয় করবে না। তখন সাকিব চোখ বন্ধ করে আবার বল দিছে, হ্যাঁ আমি দেখতে পাই, শুধু হাড় হাড্ডি পড়ে আছে এবং ছাইয়ের মতো কঙ্কাল হয়ে গেছে, কিন্তু সাইডে আরও 7টা জিন বসে থেকে কান্না করতেছে। তখন বলতেছে, ওই জিনদেরকে বলো তোমরা কি আর ডিস্টার্ব করবে? তখন সাকিব বলে, তোমরা কি আর ডিস্টার্ব করবে? তখন জিন বলতেছে, আমরা কখনো ডিস্টার্ব করব না, কেন আমরা নিজের চোখে যেসব কিছু দেখছি এসব কিছু আমাদের সাথে ঘটতে পারতো, কিন্তু হুজুরটা ভালো, আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা তোমাকে ডিস্টার্ব করিনি, আমরা কখনো ডিস্টার্ব করবো না। তখন ওইগুলো জিনগুলোকে যাওয়ার জন্য হুজুর যখন হুকুম দেয় তখন সাকিবকে বলে, তুমি দেখো তো জিনগুলো চলে যাচ্ছে নাকি? তখন সাকিব বলে, হ্যাঁ ওরা কান্না করতে করতে চলে যাচ্ছে। তখন যাওয়ার পর হুজুর বলতেছে, কিছুক্ষণের মধ্যে ওইগুলো হাড় হাড্ডিগুলো কিছু হুজুর নিয়ে যাবে, যখন হুজুরগুলো আসবে তখন তুমি সালাম দিবে। অল্প একটু পর সাকিব বলে উঠল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন বলতিছে, কয়জন আছে সেটা বলো। তখন সাকিব বলে, 3 জন আছে। তখন হুজুরদেরকে হুকুম দেয়, হুজুর বলে, আপনারা ওই হাড় হাড্ডিগুলো নিয়ে চলে যান এবং এই বাচ্চার শরীরে আর জিন আছে নাকি আপনারা সে দেখেন। তখন সাকিবের মাধ্যমে সাকিব বলতিছে,
হুজুর বলে, না আর কোনো জিন নাই, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর অল্প একটু পর চোখ মেলায়, চোখ খোলার পরে সাকিবকে গোসল করতে বলে। সাকিব গোসল করার পরে শরীর আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং হুজুর সাকিবকে কিছু পানি পড়া দেয়, তেল পড়া দেয়। দেওয়ার পর বলতিছে, ঠিক 7 দিন তুমি এই নদীর পাড়ে আসবা না, 7 দিন পর এখানে আসবা, স্বাভাবিকভাবে তুমি চলাফেরা করবা, কোনো সমস্যা নাই। তারপর যদি কোনো কিছু হয় আমাকে বলবা, কেননা আরও 7টা জিন আছে, যদি তাদের মনের মধ্যে কোনো শয়তানি থাকে তাহলে এই 7টাকে শেষ করে দেব। তারপর হুজুর তার যথেষ্ট পরিমাণে খুশি হয়ে হাদিয়া দেয় তার সাকিবের বাবা মা। দেওয়ার পর হুজুর চলে যায়। যাওয়ার পরে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 4 মাস সাকিবের আর কোনো সমস্যা হয় না। আস্তে আস্তে সাকিবের শরীর ঠিক হয়ে যায় এবং সাকিব যে শরীর শুকিয়ে গেছিল সেটা আগেকার মতো হয়ে যায়। তারপর থেকে সাকিবের আর কখনো প্রবলেম হয়নি, সমস্যা হয়নি। সাকিব আর ওই গ্রামে থাকে না। সাকিব এখন চাকরির ক্ষেত্রে ঢাকায় থাকে এবং সাকিব এখন বিয়ে শাদী করছে, তার সংসার আছে। এই সাকিবকে যখন এসব কথা বলা হইতো তখন সাকিব এসব কথা বলার মানে কোনো অনুমতি দিত না এবং এসব কিছু শুনতেও পারতো না। খালি বলতো, চুপ করে থাকো, এসব কিছু আমি শুনতে চাই না। এখন সবাই ভালো আছে, সুস্থ আছে। দেখুন, জিনেদের ধোঁকা, অনেক ধোঁকা। আমরা চলাফেরার ক্ষেত্রে পবিত্র হয়ে থাকবো, কেননা কখন কি হয় আমরা কি জানতে বুঝতে পারবো না। তাই ঘটনাটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ঘটনাটি কেমন লাগলো। ভালো লাগলে ভালোই লিখবেন, খারাপ লাগলে সেটাও বলবেন। আমরা ভালো করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।